আসসালামু আলাইকুম। শুরু করছি অবাধ্য পিছুটান শেষ পর্ব। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। শহরের বেশ বড়সড় এক আবাসিক হোটেলের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে তুর্য এবং আরুষ। যতদূর তথ্য পেয়েছে শাহিন মির্জার বস খলিল ভুঁইয়া, অর্থাৎ এই ড্রাগস পাচার, হিরোইনের ব্যবসা, নারী পাচার, এই সবের মূল হোতা এই হোটেলই গা ঢাকা দিয়েছে। আর তাকে ধরতে এখানে ছুটে আসা আরুষ এবং তুর্যের। তাদের এই মিশনের চিহ্নিত করা প্রায় সকল অপরাধীকেই ধরেছে তারা। এখন শুধুমাত্র বাকি আছে এই খলিল ভুঁইয়া। একে ধরতে পারলেই এই মিশন সম্পূর্ণ হবে। আরুষ এবং তুর্য ইতোমধ্যে হোটেলের চারদিক থেকে নিজেদের ফোর্স দ্বারা ঘিরে ফেলেছে। এখন শুধুমাত্র তাদের ভেতরের ঢোকার অপেক্ষা। আরুষ এবং তুর্য দেরি করল না বেশি। চারদিকটা একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে ঢুকে পড়ল হোটেলের ভিতরে। ম্যানেজারের সাথে কথা বলে খলিল ভুঁইয়ার কক্ষের ডুপ্লিকেট একটা চাবি নিয়ে গেল সেদিকে। খুব সাবধানে চাবি দ্বারা কক্ষের দরজা খুলে ভিতরে ঢুকতেই চমকে উঠল আরুষ এবং তুর্য। এ কি, এ কোথায় এসে পড়েছে তারা? এ কক্ষ দেখে তো মনে হচ্ছে কোনো বাসর ঘর। তুর্য হতবাক হলো, আরুষের পানে তাকিয়ে বলল, আমরা ঠিক কক্ষে এসেছি তো আরুষ? তুর্যের কথা শেষ হতে না হতে আরুষ দৌড় দিল বাইরের দিকে। কক্ষের দরজায় রুম নাম্বারটা ভালোভাবে পর্যবেক্ষণ করে আবার ছুটে এসে দাঁড়ালো তুর্যের পাশে। আশেপাশে তাকিয়ে বলল, আমাদের তো এই রুমটার কথাই বলা ছিল স্যার। তুর্য ভ্রু কুঁচকালো, সন্ধিহান দৃষ্টিতে চোখ বুলালো আশেপাশে। হোটেল কক্ষের শুভ্ররঙা বিছানাটা সাজানো হয়েছে লাল গোলাপের পাপড়ি দ্বারা। আবার সুন্দর স্বচ্ছ কৃত্রিম আলোর ব্যবস্থাও করা হয়েছে। এমন এক কক্ষে খলিল ভুঁইয়া আছে। এই ব্যাটার কি বুড়ো বয়সে বাসরের শখ জেগেছে নাকি? তুর্যের ভাবনার চিন্তার মাঝেই হঠাৎ খট করে একটা শব্দ ভেসে এলো কানের মধ্যে। শব্দের উৎস খুঁজতে তুর্য এবং আরুষ তাকালো সেই দিকে। সাথে সাথে আক্ষিদয় বড় বড় হয়ে গেল দুজনের। এই তারা কোন স্থানে এসে পড়ল শেষ পর্যন্ত? এক রমণী খোলামেলা একখানা নাইটি পরে দাঁড়িয়ে রয়েছে তাদের সম্মুখে। শরীরের প্রায় প্রতিটি ভাঁজই এই নাইটির উপর থেকে দৃশ্যমান। তুর্য নিজের চোখ নামিয়ে নিল, আতঙ্কিত কণ্ঠে বলল, নাউজুবিল্লাহ। আরুষ ঢোক গিলল, মেয়েটির দিক থেকে চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। তুর্যের পাশে একটু চেপে দাঁড়িয়ে মিনমিনে কণ্ঠে শুধালো, এই মেয়েটির গায়ে নাইটির কি গুলিস্তানে পাওয়া যাবে স্যার? তুর্য ভ্রু কুঁচকালো, আরুষের পানে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন, এই খোলামেলা নাইটি দিয়ে তুই কি করবি? আরুষ এলোমেলো দৃষ্টি ফেললো, ইতস্ত করে বলল, 2 দিন পর তো আমার বিয়ে, বাসর রাতে বউকে উপহার দিতাম আর কি। তুর্য হতভম্ব হলো, হতবাক কণ্ঠে সে বলল, বাসর রাতে বউকে উপহার দিবি, তাও গুলিস্তানের নাইটি? ছি! আরুষ কাচুমাচু করলো, আমতা করে বলল, কি করব বলুন স্যার, এরা তো আপনারই বোন, আপনার রক্ত বইছে ওর শরীরে। এই রক্তের উপরে বিন্দু পরিমাণ বিশ্বাস নেই আমার। বউকে বাসর ঘরে উপহার দেওয়ার জন্য বড় শপিং মল থেকে অনেক টাকা খরচ করে না হয় নাইটি কিনলাম। পরে দেখা গেল আপনার বোন নাইটি সহ আমাকে ধাওয়া করছে, নয়তো বাসর ঘরেই আমার মুখের উপর নাইটি ছুঁড়ে মেরেছে। তখন কি করব? তার থেকে গুলিস্তান থেকে অল্প দামে নাইটি কিনে দেব। সে ছুঁড়ে মারবে আমার মুখে, আমি ছুঁড়ে মারব আপনার কক্ষে। ব্যাস, টাকার ক্ষতি আর হলো না। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে তাকালো আরুষের পানে, শক্ত কণ্ঠে বলল, নির্লজ্জ বেহারা, তুই আমার সম্মুখে দাঁড়িয়ে আমার বোনকে নিয়ে আজে বাজে কথা বলছিস? এক থাপ্পড়ে তোর সবগুলো দাঁত ফেলে দিব বেয়াদব মীর জাফরের বংশধর। তুর্য আরও কিছু বলতে চাইছিল হয়তো, তবে তার আগে মেয়েটি এসে দাঁড়ালো তুর্যের মুখোমুখি। হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিতে চাইল তুর্যের বক্ষস্থল। সাথে সাথে ছেলেটা ছিটকে দূরে সরে গেল, চেঁচিয়ে বলল, দূরে থাক বেয়াদব মেয়ে মহিলা, আমার ঘরে মুরগির বাচ্চার মতো ফুটফুটে একটা বউ আছে। মেয়েটা তবুও দমল না, নিজের কাঁধ থেকে নাইটির এক হাতা একটু নিচে নামিয়ে কামুক দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। উষ্ট কামড়ে বিশ্রী ভঙ্গিতে বলল, ঘরের বউ ঘরে আছে আর আমরা আছি বাইরে, আমাদেরও একটু সময় দাও বাবু। তুর্য চেঁচিয়ে উঠল, নাক মুখ কুঁচকে বলল, আমার মা আছে, নতুন করে কোনো মায়ের দরকার নেই, দূরে সর বেয়াদব মহিলা। মেয়েটা যেন আহাম্মকের বনে গেল তুর্যের কথায়।
এসব কি বলছে এই ছেলেটা? মেয়েটা কিছুটা অবাক কণ্ঠে বলল, আমি তোমার মা হতে যাব কোন দুঃখে? হ্যাঁ, এসব কি বলছো তুমি? মা যখন হতে চাইছিস না তাহলে বাবু কেন বললি? বেয়াদব মহিলা, কোন দিক থেকে আমাকে তোর বাবু মনে হয়? আমার বিয়ে হয়েছে 8 বছর। এতদিন বউয়ের কাছে থাকলে তোর মতো 2-4টা বাবু বাপ বাপ করে আমার আগে পিছে হাউমাউ করে কাঁদতো, বুঝছিস? মেয়েটার মাথা ঘুরে উঠল যেন। এই কার পাল্লায় পড়ল সে? সাথে কিছুটা অপমানিত বোধও করলো। তবে কিছু করার নেই, যে তাকে যে কাজ দেওয়া হয়েছে তা তো করতেই হবে। এই কাজের বিনিময়ে মোটা অঙ্কের টাকাও ইতিমধ্যে নিয়ে ফেলেছে সে। মেয়েটা আবারও এগিয়ে গেল তুর্যের পানে, রসিয়ে রসিয়ে বলল, তুমি না বড্ড রসিক পুরুষ। আমার তোমাকে খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তুর্য উষ্ঠ বাঁকালো, নাক মুখ কুঁচকে বলল, কিন্তু তোকে আমার মোটেও পছন্দ হয়নি, দূরে সর আমার থেকে। মেয়েটি মানল না তুর্যের কথা, তবুও এগিয়ে যেতে শুরু করলো ছেলেটার পানে। সাথে সাথেই তুর্য তার পেছনের গোজা বন্দুকটা বের করে হাতে নিল। ঝড়ের গতিতে ধরল মেয়েটির মাথায়। বাঁকা হেসে বলল, তুই ভুল মানুষের কাছে এসে পড়েছিস। আর তোকে যারা এখানে পাঠিয়েছে তারাও হয়তো ভুলে ভুলে গেছে আমি কে। থামলো তুর্য, আবার বলল, স্ক্রিপ্ট ভালো ছিল, তবে বড্ড পুরনো। এসব ওই নাটক সিনেমাতে দেখতে দেখতে এখন মানুষের মুখস্থ হয়ে গেছে। তোদের অন্তত নতুন কিছু ট্রাই করা উচিত ছিল এবার। তুর্যকে এইভাবে মাথায় বন্দুক ঠেকাতে দেখে ঘাবড়ে গেল মেয়েটা। মৃত্যু ভয়ে বুক কেঁপে উঠল তার। ঢোক গিলে বলল, আমাকে দয়া করে মারবেন না স্যার, আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে। আপনাদের আর বিরক্ত করব না। তুর্য হাসলো, উষ্ঠ বাঁকিয়ে বলল, এই তো লাইনে এসেছিস, এখন মানে মানে বলে ফেলতো, তোকে এখানে কে পাঠিয়েছে? মেয়েটি ভীত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কেউ না, আমি নিজে এসেছি। তুর্য চেতে গেল, দাঁতে দাঁত চেপে বলল, বলবি নাকি এখনই গুলি করে খুলি উড়িয়ে দিব তোর? মেয়েটা এবার ভীত হলো আরও, আতঙ্কিত কণ্ঠে বলল, বলছি বলছি। হ্যাঁ বল। মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, খলিল ভুইয়া। তুর্য বন্দুক নামিয়ে ফেলল মেয়েটির কপাল থেকে। আরুষের পানে তাকিয়ে বলল, দুজন নারী সদস্যকে ডাক, এটাকে নিয়ে উত্তম মাধ্যম দিতে বল কিছু। দেখ মুখ থেকে আরও কিছু বের হয় কি না। সময় যতটা অতিবাহিত হচ্ছে, আরুষ এবং ইরার বিয়ের দিনও ততটা ঘনিয়ে এসেছে। বাড়ির সকলের ইতিমধ্যে শপিংয়ে নেমে পড়েছে। বাড়ির প্রথম মেয়ের বিয়ে বলে কথা। যদিও তুর্যের বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল তাদের, কিন্তু তারপর যা ঝামেলা হলো তাতে সকল জল্পনা কল্পনা অবসান ঘটেছে অনেক আগে। আগে একদিন শপিংয়ে এলেও আজ আবারও বাড়ির সকল মহিলারা জোট বেঁধে চলে এসেছে শপিং মলে। টুকটাক সবারই কিছু কেনাকাটা বাকি ছিল, তাই আর কি। তবে মলের ভিতরে ঢোকার আগেই রাস্তার বেশ বড়সড় একটা জটলা চোখে পড়ল সকলের। এখানে আবার কি হয়েছে? মারামারি লেগেছে নাকি? আশেপাশের জনমানবের আলোচনা শুনে তো তাই মনে হচ্ছে। পৃথা উকিঝুঁকি মেরে ভিড়ের ভিতরের দিকটা দেখার চেষ্টা করলো। আবছায়ে হঠাৎ কাউকে দেখে ভীষণভাবে চমকালো সে। কাকে দেখছে সে? তুর্য। পরক্ষণে নিজের ভাবনাকে নিজেই ধিক্কার জানালো মেয়েটা। তুর্য এখানে কিভাবে আসবে? সকালেই তো অফিসে যাই বলে বেরিয়ে গেল, তাহলে এখানে এই মারামারির মধ্যে কোথা থেকে আসবে? তবে কথাটা যতই সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করুক না কেন, মনটা যেন কিছুতেই মানতে চাইছে না। মনে হচ্ছে সে তুর্যকেই দেখেছে। পৃথা নিজের পার্স ব্যাগ ঘেঁটে মোবাইলটা বের করলো। কল লাগালো তুর্যের নাম্বারে। একবার দুইবার তিনবার না, কল ধরছে না ছেলেটা। তবে কি পৃথাই ঠিক দেখেছে? ওটা তুর্য? অনেকটা সন্দেহের বশে পৃথা এগিয়ে গেল ওই জটলার পানে। ভিড় ঠেলে ভিতরে ঢুকতেই চমকালো মেয়েটা। এ তো সত্যি তুর্য, একটা ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, আর পাশেই আরুষ আরেকটা ছেলেকে বেধড়ক মারছে। এ কি দেখছে সে? সত্যি নাকি স্বপ্ন? না না, এ সত্যি হতে পারে না। তুর্য এমন নয়, তুর্য এমন নির্লজ্জ খারাপ যাই হোক গুন্ডা ধাঁচের নয়। পৃথা নিজের চোখ দুটো বন্ধ করে নিল। একটু সময় নিয়ে আবার তাকালো সম্মুখে। না, সে ভুল দেখছে না, এ তুর্যই। পৃথার চোখের সম্মুখে ভেসে উঠল রাজশাহীর সেই গুলির দৃশ্যটা। সেখানে সে মাস্ক পরা একটা ছেলেকে গুলি চালাতে দেখে জ্ঞান হারিয়েছিল। জ্ঞান ফেরার পরে তাকে
চোখের সম্মুখে সে তুর্যকে আবিষ্কার করেছিল। তবে কি সেই মাস্ক পরা ছেলেটা তুর্য ছিল? পৃথার মাথা ঘুরে উঠল, হাঁটু জোড়া কাঁপতে শুরু করলো থরথর করে। কোনো মতে মেয়েটা গলার সুরটা একটু বাড়িয়ে বলল, তুর্য। চেনা কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতে চমকে উঠল তুর্য। পেছন ফিরতে আবিষ্কার করলো পৃথাকে। মেয়েটা নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। আস্তে আস্তে কেমন ঢলে পড়ছে নিচের দিকে। তুর্য ছুটে গেল স্ত্রীর পানে। মাটিতে পড়ার আগেই মেয়েটাকে ধরে নিল সে। তবে তাতেও রক্ষা হলো না। সেই রাজশাহীর মতো আজও জ্ঞান হারালো মেয়েটা। তুর্য অস্থির হলো। কি করবে কি ভেবে উঠতে পারছে না সে। নিশ্চয় মেয়েটা তাকে ভুল বুঝছে, নয়তো জ্ঞান হারানোর কথা নয়। এখন কি করবে সে? তুর্য নিজের হাত দ্বারা আলতোভাবে চাপড় দিল পৃথার দুই গালে। ব্রজ্ঞ কণ্ঠেই ডাকল, পৃথা, এই পৃথা। পৃথা তবু সাড়া দিল না। তুর্যের অস্থিরতা বাড়ল আরও। দিশেহারা হয়ে আরুষকে বলল, আরুষ, গাড়ি আন তাড়াতাড়ি, ওকে হসপিটালে নিতে হবে। আরুষ দেরি করল না মোটেই। এদিকে কাজ ফেলে রেখে এসে ছুটল গাড়ির পানে। আর তুর্য দ্রুত কোলে তুলে নিল পৃথাকে। খানিক সময়ের মধ্যেই পৃথাকে নিয়ে হাসপাতালে পৌঁছালো তুর্য। মেয়েটা অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকেরাও শপিং টপিং বাদ দিয়ে ওদের পিছু পিছু এখানে এসেছে। তবে ভাগ্য খারাপ, এমন একটা সময়ও তুর্যর স্ত্রীর সাথে হাসপাতালে থাকার সময় হচ্ছে না তার। এমন একটা পরিস্থিতিতে এসব ঘটনা যে ছেলেটা না পারছে এদিকে যেতে, আর না পারছে ওদিকটা ছাড়তে। এদিকে পৃথা তাকে ভুল বুঝেছে, ওদিকে তার ঘাড়ের উপর চলমান শুরু দায়িত্ব রয়েছে। যাকে ধরার জন্য, যার নাগাল পাওয়ার জন্য এতদিন হন্য হয়ে দেশ বিদেশ ঘুরে বেরিয়েছে, সেই খলিল ভূঁইয়া তার নিজের শহরে এসে ঘাঁটি গেড়েছে। অনেক কষ্টে তার নাগাল পেয়েছে তুর্য। এই মুহূর্তে তাকে না ধরে যদি শুধুমাত্র নিজের ব্যক্তিগত জীবনের পিছনে ছোটে তাহলে তো হবে না। নিজের দায়িত্ব তো পালন করতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। নিজের সকল দায়িত্ব পালনের শেষ না হয় পৃথাকে বুঝিয়ে বলা যাবে সবটা। মেয়েটা অবুঝ নয়, নিশ্চয়ই বুঝবে তাকে। পুরো 24 ঘন্টা গতকাল পৃথাকে হাসপাতালে রেখে যাওয়ার পরে পুরো 24 ঘন্টার বাইরে কাটিয়ে কেবলই নিজ বাড়ি মুখো হয়েছে তুর্য। আর আরুষ তার বাড়ি মুখো। কি আর করবে নিজেদের দায়িত্ব পালনে, এছাড়া যে আর উপায় নেই। খলিল ভূঁইয়া এবং তার দলবলকে ধরতে কাল থেকে এতটাই ব্যস্ত ছিল যে একটা কল পর্যন্ত করতে পারেনি বাড়িতে। পৃথা কী অবস্থায় আছে, জ্ঞান ফিরেছে কিনা সে খবরটা পর্যন্ত নিতে পারেনি। তবে এত জটিলতার মধ্যেও একটা বড় জটিল কার্ডের সমাধান মিলেছে। এতদিনের প্রচেষ্টায় খলিল ভূঁইয়ার গ্রেফতার করতে সক্ষম হয়েছে তুর্য এবং আরুষ। ব্যাটাকে ধরে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে তবেই যে যার বাড়িতে ফিরেছে তারা। এবার অন্তত ঝামেলাহীনভাবেই নিজের বউকে একটু সময় দেওয়া যাবে, বোঝানো যাবে সবটা। তুর্য বেশ ফুরফুরে মেজাজে ঢুকলো নিজের বাড়িতে। বসার কক্ষে পা রাখতে চমকে উঠল যেন। চৌধুরী বাড়ির বসার কক্ষটা যেন কানায় কানায় পরিপূর্ণ এই মুহূর্তে। বাড়ির লোকজন তো আছে, সাথে পলাশ শিকদার একদম সপরিবার এসেছেন তুর্যদের বাড়িতে। তুর্য ভ্রু কুচকালো সকলকে দেখে। এই রাজাকার জনগোষ্ঠী আবার এখানে কি করছে? প্রথমে সকলকে দেখে একটু ভরকে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিল বেচারা। হাজার হলো তার শ্রদ্ধেয় শ্বশুর মশাই এই পলাশ শিকদার। তুর্য বেশ নম্র কণ্ঠে তার পানে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? পলাশ শিকদার থমথমে দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, গম্ভীর কণ্ঠে জবাব দিল, ভালো। আর তুমি থাকতে দিলে কই? ভালো থাকতে দিলে কি আর সপরিবার আজ এখানে আমাদের উপস্থিত হতে হতো নাকি? তুর্যের তেমন একটা বোধগম্য হলো না পলাশ শিকদারের কথা। কপালে ভাঁজ পড়ল তার। পলক ঝাপটে শুধালো, কেন, আমি আবার কি করেছি? সাথে সাথে ভেসে এলো তৌফিকের কণ্ঠস্বর। বেচারা আমতা আমতা করে বলল, ভাইয়া, অনলাইনে দেখো। তুর্যের কপালে ভাঁজ আরও গাঢ় হলো। অনলাইনে আবার কি হয়েছে? কাল থেকে খলিল ভূঁইয়াকে গ্রেফতারের প্রচেষ্টা এতটা ব্যস্ত ছিল যে অনলাইনে কেন মোবাইলটা ধরারই সুযোগ পায়নি। তুর্য কপালে ভাঁজ অব্যাহত রেখে পকেট থেকে নিজের মোবাইলটা বের করলো। ডাটা অন করতেই মেসেজ এবং নোটিফিকেশন যেন মোবাইলটা ভরে গেল। তুর্য ভরকে গেল। তড়িঘড়ি করে একটা নোটিফিকেশন ঢুকতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। এই কি দেখছে সে? এ তো সেদিনের হোটেলের রুমের ছবি। সেই নাওজুবিল্লা মার্কা মেয়েটার সাথে হোটেল রুমে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্য যে কথা বলছিল তখনকার ছবি। কেউ খুব চালাকি গোপন সেই
মুহূর্তগুলোর ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। যদিও ছবিগুলোর মধ্যে খারাপ কিছু নেই। একটা ছবিতে দেখা যাচ্ছে হোটেলের রুমে ফুল দ্বারা সুসজ্জিত এক কক্ষে খোলামেলা পোশাকধারী এক রমণীর সম্মুখে দাঁড়ানো তুর্য। আরেকটা ছবিতে দেখা যাচ্ছে খোলামেলা পোশাকধারীর মেয়েটা হাত বাড়িয়ে ছুঁতে চাইছে তুর্যকে। ব্যাস এইটুকুই। তবে ছবিগুলোকে খারাপ বানিয়েছে এই দেশের ব্যবসায়ী কিছু হলুদ সাংবাদিকের দল। কোনো কোনো সংবাদ মাধ্যমে ছবিগুলো আপলোড করে তাতে শিরোনাম হিসেবে লিখেছে, সিক্রেট পুলিশ সদস্য তুর্য চৌধুরী সিক্রেট ফাঁস। কোনো কোনো সংবাদ মাধ্যমে আবার লিখেছে, সিক্রেট পুলিশ সদস্য তুর্য চৌধুরী হোটেলের রুম নারীদেহে মগ্ন। আবার কোনো কোনোটায় দেওয়া আছে, দেশের রক্ষকই যখন ভক্ষক। সংবাদগুলো দেখে মাথা ঘুরে উঠল তুর্যের। পুরো সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন তুর্যময়। কেউ কেউ আবার দাবি করছে তার কাছে নাকি তুর্যের লিঙ্কও আছে। তুর্য এবং হোটেল রুমের ওই মেয়েটার ছবি পোস্ট করেছে, উপরের ক্যাপশনে লিখেছে, লিঙ্ক চাইলে ইনবক্স করুন। তুর্য আশ্চর্য হলো, ওই মেয়েটার সাথে তো তার কিছু হলোই না, তাহলে লিঙ্ক কোথা থেকে এলো? আসলে বাঙালিরা বোঝে বেশি, এদের বললে কলিকাতা বুঝে নেয়। দুটো ছবি কেউ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করলো কি করলো না, এর মধ্যে এরা লিঙ্ক পর্যন্ত চলে গেছে। আর ছবিগুলোর পিছনে কে আছে না আছে কোনো বাছবিচার না করেই সংবাদ মাধ্যমগুলো ছড়িয়ে দিয়েছে সর্বত্র। একটা দেশের সংবাদ মাধ্যমগুলো থেকে ওই দেশের জনগণের নিকট ভরসার স্থান হিসেবে চারিদিকে কি হচ্ছে না হচ্ছে, দেশের কি অবস্থা, পৃথিবীর কি অবস্থা, এসব কিছু সাধারণ জনগণের নিকট পৌঁছে দেওয়ার একমাত্র বিশ্বাসযোগ্য মাধ্যমেরই তো হলো সংবাদ মাধ্যম। এখন তারাই যদি বিশ্বাসযোগ্যতার স্থান থেকে বেরিয়ে গিয়ে নিজেদের ঊর্ধ্বে তোলার জন্য মিথ্যে তথ্য ছড়ায়, তাহলে সাধারণ জনগণ বিশ্বাস রাখবে কাদের উপর? একজন পুলিশের যেমন প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা উচিত নয়, তেমন একজন সাংবাদিকেরও প্রমাণ ব্যতীত কিংবা কোনো ধরনের বাছবিচার ছাড়া কোনো তথ্য জনগণের নিকট পৌঁছে দেওয়া উচিত নয়। এতে মানুষের জীবনের উপর প্রভাব পড়ে। তাদের একটা ভুল সংবাদের জন্য নিমেষেই একটা মানুষ, একটা পরিবার কিংবা একটা জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে। প্রতি বছর এই সংবাদ মাধ্যমগুলোর বাছবিচার ছাড়া মিথ্যে সংবাদ এবং মানুষের ভাইরাল খেলায় যে কতগুলো নিরীহ মানুষের জীবন নষ্ট হয় তা কি এরা জানে? তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। প্রমাণ ছাড়া কেন এই সংবাদ মাধ্যমগুলো এসব সংবাদ প্রকাশ করেছে, এর জবাবদিহি তো তুর্য চাইবে তাদের নিকট। সাথে প্রত্যেকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু তার আগে তাকে ঘর সামলাতে হবে। গতকাল এমনি হাতে বন্দুক দেখে ভুল বুঝেছে পৃথা, আজ আবার এই ঘটনা। মেয়েটা নিশ্চয়ই তাকে আরও ভুল বুঝেছে। বোঝাটাও কি স্বাভাবিক নয়? মানুষ আমাদের যেভাবে বোঝাবে আমরা তো সেভাবেই বুঝবো। হলুদ সাংবাদিকগুলোর খবরটা যেভাবে প্রকাশ করেছে তাতে সাধারণ জনতা ভুল বুঝতে বাধ্য। তুর্য অস্থির হলো, ব্রাগ্য কণ্ঠে বলল, এসব মিথ্যা, এগুলো আমাকে ফাঁসানোর জন্য তৈরি করা হয়েছে। তুর্যের কথা শেষ হতে না হতেই পিয়াল মুখ খুলল, থমথমে কণ্ঠে জবাব দিল, কোনটা ফাঁসানোর জন্য আর কোনটা সত্যি তা এখন পুরো দেশের মানুষ জানে। প্রমাণ তো অনলাইনেই ঘোরাফেরা করছে। পিয়ালের কথার মধ্যেই পলাশ শিকদার থমথমে কণ্ঠে বললেন, আমার মেয়েকে আর এক মুহূর্তের জন্য এখানে থাকতে দেব না। ওর বাবা এখনো মরে যায়নি যে ওকে তোমার মতো একটা চরিত্রহীন ছেলের সাথে থাকতে হবে। তুর্যের বুক কাঁপল। পৃথা কি তার বাবা নিয়ে চলে যাবে? তাহলে তার কি হবে? যে মেয়েটাকে ছাড়া তার একটা মুহূর্ত কাটে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়, যাকে বুকে জড়িয়ে না ধরলে রাতে ঘুম আসে না, তাকে ছাড়া তুর্য কিভাবে থাকবে? না, পৃথা কোথাও যেতে পারবে না। পৃথা তার কাছেই থাকবে। তুর্য চোখ মুখ শক্ত করল, দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার বউকে কোথাও যেতে দেব না। সাথে সাথে তেতে উঠল পিয়াস, অগ্নি কণ্ঠেই বলল, তুই বললেই হবে নাকি? আমরা আমাদের বোনকে তোর মতো একটা লম্পটের কিছুতে থাকতে দেব না। ঘরে বউ রেখে হোটেলের রুমে অন্য মেয়েদের সাথে, ছি ছি, ভাবতেও অবাক লাগছে আমার। তুর্য নিজেও তেতে উঠল এ পর্যায়ে। কেউ কিছু না জেনেই তার উপর কি বিশ্রী একটা অভিযোগ এনেছে। পৃথাকে ছেড়ে দীর্ঘ 8টা বছর সে দূরে ছিল, তখনই কোনো মেয়ের সান্নিধ্যে গেল না, শুধুমাত্র নিজের বউ আছে এবং তাকে ভালোবাসে এই ভেবে। আর আজ পৃথাকে এতটা কাছে পেয়ে নিজের করে পেয়েও অন্যত্র যাবে। তবে এই মুহূর্তে তুর্য সবচেয়ে বেশি আশ্চর্য হলো নিজের পরিবারকে দেখে। তাদের সম্মুখে পলাশ শিকদার এবং পিয়াল
এতগুলো কথা বলল তুর্যকে, চরিত্রহীনের উপাধি পর্যন্ত দিল, অথচ কেউ একটু প্রতিবাদ করলো না। তার পরিবার কি তার উপর এইটুকু বিশ্বাস রাখতে পারল না? এতটাই খারাপ তুর্য? খারাপ লাগলো ছেলেটার, তবে এই মুহূর্তে সে এই খারাপ লাগাকেও সে দূরে সরিয়ে রাখলো। পৃথাকে কিছুতে সে নিজের থেকে দূরে যেতে দিবে না। মেয়েটা যেতে চাইলে জোর করে রাখবে, অন্তত নিজের ভালো থাকার জন্য হলেও পৃথাকে চাই তুর্যের। দিশেহারা হলো ছেলেটা, মুখ খুলে কিছু বলতে চাইলো, তবে সে সুযোগ আর হলো না। তার আগেই পৃথা হাত তুলে থামিয়ে দিল তুর্যকে। সকলের সম্মুখে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার স্বামীকে রেখে কোথাও যাব না। কিন্তু পিয়াল ফুঁসে উঠে বলতে চাইছিল কিছু, পৃথা তাকেও থামিয়ে দিল সাথে সাথে। বিশ্বাসের সাথে বলল, আমার স্বামীকে আমি বিশ্বাস করি। গতকাল রাস্তায় তাকে বন্দুক হাতে দেখে তৎক্ষণাৎ আমার হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিলাম, তবে আমার বিশ্বাস ছিল আমার স্বামী কোনো অন্যায় কর্মের সাথে যুক্ত থাকতে পারে না। এবং আজ এই সংবাদের পর এটা অন্তত প্রমাণ হয়ে গেল যে সে সত্যি কোনো অন্যায় কর্মের সাথে যুক্ত নয়। সে দেশের একজন রক্ষক হিসেবে কাজ করছে এবং আমি আমার স্বামীর এই পেশা নিয়ে গর্ববোধ করি। থামল পৃথা, আবার বলল, মানছি আমার স্বামী আমার থেকে নিজের পেশা লুকিয়েছে, এর মানে এই নয় যে সে অন্য নারীর সান্নিধ্যে চলে গিয়েছে। আমি আমার স্বামীকে যথেষ্ট বিশ্বাস করি এবং ভরসা করি। সেখানে এই অনলাইনের তুচ্ছ একটা ঘটনা ধরে বাপের বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার স্বামীর কাছেই থাকবো, কোথাও যাব না। কথাগুলো বলেই আর কারো পানে তাকানোর প্রয়োজন বোধ করলো না পৃথা। গটগট করে নিজের কক্ষের দিকে হেঁটে গেল সে। তুর্যের উষ্ঠে হাসি ফুটে উঠল সাথে সাথেই, প্রশান্তিতে ছেয়ে গেল বক্ষস্থল। পৃথা তাকে বিশ্বাস করেছে, এরপর আর কি চাই তার? এখন যদি পুরো পৃথিবী তার বিরুদ্ধে চলে যায় তাতে তো কিছু আসে যায় না। তুর্য সবার পানে তাকালো একবার, ইচ্ছে তো করছে বউয়ের কথা শুনে এখনই বাড়ির সকলের সম্মুখে একটা ঝাঁকানাকা নাচ দিতে, শুধুমাত্র মান ইজ্জতের ভয়ে নাচটা সে দিল না। সময় ব্যয় না করেই ছুটল পৃথার পিছু পিছু। কক্ষে ঢুকে দরজাটা কোনো মতো আটকে দিয়ে এগিয়ে গেল স্ত্রীর পানে। দুই হাত বাড়িয়ে যত্ন করে জড়িয়ে নিতে চাইল নিজের সাথে। পৃথা ছিটকে দূরে সরে গেল তৎক্ষণাৎ। ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম ছুবেন না আমাকে, আমার কাছ থেকে দূরে সরুন ব্রিটিশ পুরুষ। তুর্য উষ্ট কামড়ে হাসল, বুঝলো বউটা তার সাথে অভিমান করে রয়েছে। নিচে পৃথা তার স্ত্রীর হওয়ার দায়িত্ব পালন করে এসেছে, এবার তুর্যকে তার স্ত্রীর অভিমান ভাঙিয়ে একজন স্বামী হওয়ার দায়িত্ব পালন করতে হবে। তুর্য পৃথার ঝাঁঝালো বাণীকে উপেক্ষা করে শক্ত করে সে জড়িয়ে ধরল। টুপ করে বউয়ের গালে একখানা চুমু খেয়ে বলল, ভালোবাসি বউ। পৃথা তেতে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, একদম ন্যাকামো করবেন না, সরুন আমার কাছ থেকে। তুর্যের বন্ধন আরও গাঢ় হলো। অপরাধীর কণ্ঠেই বলল, সরি বউ, আমার ভুল হয়েছে। আমার আগেই আমার পেশা সম্পর্কে বলে দেওয়া উচিত ছিল। থামল তুর্য, আবার বলল, আসলে হয়েছে কি, আমরা একটা সিক্রেট মিশনে ছিলাম বউ। আর পুলিশ সদস্যদের সিক্রেট মিশন বলতে তো বুঝোই, এর প্রতিটি পদে পদে বিপদ লেগে থাকে। শত্রুরা আমাদের ধ্বংসের জন্য ওত পেতে থাকে সর্বক্ষণ। কখন কার কী হয়ে যায় কোনো নিশ্চয়তা নেই। এমন অবস্থায় আমি যদি তোমাকে সবটা জানাতাম তুমি হয়তো মেনে নিতে পারতে না, আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে, ভয় পেতে, হয়তো ভয়ে আমার পেশার প্রতিও আস্থা হারাতে। তাই আগে থেকে তোমাকে কিছু বলিনি, ভেবেছিলাম একদম মিশন শেষ হলে বলবো, কিন্তু তার আগেই তো এত সব ঘটে গেল। কথাটা বলে পরপর দীর্ঘশ্বাস ফেলল তুর্য। কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ছবিগুলো দেখেছ ওগুলো আমাদের মিশনেরই একটা অংশ ছিল। একজন দাগী আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাওজিবিল্লা মার্কা মেয়েটাকে পেয়েছিলাম আমরা হোটেলের কক্ষে। আরুষ্য ছিল আমার সাথে, যদিও শুধুমাত্র আমাকে ফাঁসানোর জন্য তাকে কাটছাট করে ছবি থেকে বের করে দেওয়া হয়েছে। পৃথা মনোযোগ দিয়ে শুনল তুর্যের সব কথা, ভেঙচি কেটে বলল, হয়েছে, এত কৈফিয়ত দিতে হবে না আমাকে। তুর্য হাসলো, একটু ঝুঁকিয়ে পৃথার কপালে একখানা চুমু খেয়ে বলল, এর জন্যই তো আমি আমার বউটাকে এত ভালোবাসি। পৃথা ভেঙচি কাটলো আবারও, একটু সময় নিয়ে প্রশ্ন বলল, একটা কথা বলুন তো, আপনি তো বিদেশে ছিলেন, এলেন কিছুদিন আগে, তাহলে আপনি এই চাকরি কখন পেলেন? তারপর আবার মিশন। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল তুর্য, কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, পড়াশোনা শেষ করে আমি প্রায় 3 বছর আগে সকলের অগোচরে দেশে ফিরেছিলাম। এই চাকরি তখনকার, এবং এরপরে এই মিশনের কাজেই আবার দেশের বাইরে গিয়েছিলাম।
ফিরেছি কিছু সময়ের পূর্বে। আমার এই কিছু সময়ের পূর্বে ফেরাটাই সকলে জানে বা আমি জানিয়েছি, তার আগেটা কেউ জানে না। পৃথার হৃদয়ের ঘনীভূত অভিমানের আরও গাঢ় রূপ ধারণ করলো তুর্যের কথার শ্রবণে। অভিমানী কণ্ঠে সে বলল, 3 বছর আগে দেশে ফিরেছিলেন, কিন্তু একটা বারও খোঁজ নিলেন না আমার। আবার দাবি করছেন আমাকে নাকি ভালোবাসেন। এই আপনার ভালোবাসা? এটা সত্যি, আমার ভুল ছিল। আমি ভেবেছিলাম তোমার সাথে আমার বিয়েটা যেহেতু হয়ে গেছে, তখন তুমি সারা জীবনের জন্য আমারই আছো, আমার থেকে আর কোথাও পালাবে না। তাছাড়া আমার পরিবারের প্রতিও আমার একটা ভরসা ছিল। যতদূর দেখেছিলাম তোমার প্রতি তারা যথেষ্ট আবেগী ছিল। তাই ভেবেছিলাম তারা তোমাকে ধরে বেঁধে হলেও আমার জন্য রেখে দিবে, কিন্তু তারা তা করেনি। তুর্যের মলিন কণ্ঠস্বর পৃথার অভিমানগুলো একটু কিছুটা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, আপনি তো বিবাহিত ছিলেন, বিবাহিত হয়ে কিভাবে পুলিশে চাকরি পেলেন? প্রথমত তেমন কেউ জানতো না আমি বিবাহিত, আর দ্বিতীয়ত পুলিশের সকল পোস্টের জন্য বিবাহিত অবিবাহিত দেখানো হয় না। কিছু কিছু পোস্টের যোগ্যতা ভিত্তিতে বিবাহিতরাও গ্রহণযোগ্য। তাছাড়া আমি বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগের মাধ্যমে এই পোস্টে এসেছি। পৃথা চুপ রইল কিঞ্চিত সময় নিয়ে, অতঃপর হুট করেই বলল, ছাড়ুন আমাকে। তুর্য ছাড়তে চাইল না, মেয়েটার কাঁধে মাথা রেখে বলল, না, ছাড়ব না। পৃথা তুর্যকে ঠেলে নিজের থেকে সরিয়ে নিতে চাইল, নাকমুখ কুঁচকে বলল, ছাড়বেন তো? আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। তুর্য এই পর্যায়ে ছেড়ে দিল পৃথাকে। বেশ উৎসুক হয়ে শুধালো, কি সারপ্রাইজ? পৃথা উত্তর দিল না কোনো। একটু এগিয়ে টেবিল থেকে একটা ডাক্তারি রিপোর্ট তুলে নিল হাতে। তুর্যের পানে বাড়িয়ে দিয়ে বলল, পড়ে দেখুন। তুর্য কিছুটা ঘাবড়ে গেল, কি আছে এই রিপোর্টে? আর পৃথাই বা এত আয়োজন করে এই রিপোর্ট তাকে পড়তে কেন দিল? কোনো বড় অসুখ টসুখ করছে নাকি মেয়েটার? তুর্যের হৃদয় বেকুলতা ছেয়ে গেল। সময় নষ্ট না করে সে পড়তে শুরু করলো রিপোর্টটা। হুট করেই রিপোর্টার একটা স্থানে চোখ আটকে গেল, চমকে উঠল, তাকালো পৃথার পানে। পৃথা বুঝলো এই তাকানোর মানে। বেঞ্চিকিটা সে বলল, এখনই বলতে চাইছিলাম না, লুকিয়ে রাখতে চাইছিলাম সবটা, কিন্তু আমি তো আর আপনার মতো ব্রিটিশ নই, তাই আর লুকিয়ে রাখতে পারলাম না। তুর্যের কর্ণে যেন পৌঁছালো না পৃথার বলা কথাটা। সে ভ্যাবলার মতো বসে রইল ওভাবেই, নিজ চোখকে যেন বিশ্বাস করতে পারছে না এই মুহূর্তে। বেচারা আরেকবার পড়ল রিপোর্টটা, অতঃপর হুট করে ছুটে এসে জড়িয়ে ধরল পৃথাকে। আবেগে কণ্ঠে বলল, আমি যা দেখেছি তা কি সত্যি বউ, নাকি সবটা স্বপ্ন? পৃথা ওষ্ঠ প্রসারিত করে হাসল, 2 হাত বাড়িয়ে নিজের সাথে আলতোভাবে জড়িয়ে ধরল তুর্যকে। মৃদু কণ্ঠে বলল, একদম সত্যি দেখছেন মিস্টার তুর্য চৌধুরী, আপনি অতি শীঘ্রই বাবা হতে চলেছেন। এবার অন্তত নিজের পাগলামি ছাড়ুন মশাই। তুর্যের সাথে সাথে প্রতিবাদ করল পৃথার কথায়। উৎফুল্ল চিত্রে সে বলল, হুম, এখনও আরও বেশি পাগলামি করব। আগে পাগলামি করেছি একা, এখন পাগলামি করব আমার ছাও পোনাদের নিয়ে। কেউ আটকাতে পারবে না আমাদের। লাল নীল সবুজ বাতির আলোয় ঝলমল করছে আজ চৌধুরী বাড়ি। পুরো বাড়ির কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে অতিথিদের আগমন। হবেই না বা কেন? আজ যে ইরা এবং আরশের বিয়ে। ইতিমধ্যে আরশের বাড়ির লোকেরা বরযাত্রীরা সহ চলে এসেছে এই বাড়িতে। আরশকে বসতে দেওয়া হয়েছে স্টেজে সুসজ্জিত এক রাজকীয় চেয়ারে, আর ইরার অবস্থান তার পাশেই। মেয়েটাকে আজ পার্লারের থেকে ভারী মেকআপের আবরণ সাজিয়ে আনা হয়েছে, আর সাথে শরীরে তার তো ভারী লেহেঙ্গা আছেই। আরশ একটু পরপর আর চোখে দেখছে নিজের প্রেয়সীকে। মেয়েটাকে কি সুন্দর লাগছে আজ। বিয়ের সাজে সম্ভবত সব নারীকেই ভালো আলাদাভাবেই সুন্দর লাগে। আরশ নিজ চেয়ারে একটু চেপে বসলো। সকলের অগোচরে কথা বলতে চাইলো ইরার সাথে, কিন্তু এখানে তার শত্রুর আগমন। কোথা থেকে হুট করে আগমন ঘটল পৃথার, আর তার পিছু পিছু তুর্যের। তুর্য পৃথার পিছু পিছু হাঁটছে, আর সেকেন্ডে সেকেন্ডে সাবধানী বাণী হাঁকছে, আস্তে হাঁটো বউ, এই সময় এত জোরে হাঁটতে হয় না, আমার টিয়া পাখির ছানাদের কষ্ট হবে যে। পৃথার এই মুহূর্তে ইচ্ছে করছে নিজের কপালে নিজে চাপড়ে ফাটিয়ে ফেলতে। কোন দুঃখে সেই পাগল লোককে বলতে গিয়েছিল যে সে প্রেগনেন্ট। যখন থেকে এই লোক জেনেছে পৃথার প্রেগনেন্ট আর সে বাবা হতে চলেছে, তখন থেকে না পৃথার পাশ থেকে একটা সেকেন্ড নড়েছে, আর না মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দিয়েছে।
না খাওয়াতে শান্তি দিয়েছে, না বসতে, না শোয়াতে, না ঘুমাতে। তার উপরে আবার ইরার বিয়ের উপলক্ষে অফিস থেকে লম্বা ছুটি নিয়েছে। এখন তো আর চেঁচিয়েও লাভ নেই। এর উপর বোম মেরেও কেউ একে সরাতেও পারবে না বউয়ের নিকট থেকে। পৃথা মাঝে মাঝে আশ্চর্য বনে যায়, একটা লোক কিভাবে এতটা নির্লজ্জ ধাঁচের হতে পারে। তারপর সৃষ্টিকর্তার কৃপায় হয়েছেও না হয়, তাই বলে সেই নির্লজ্জ লোকটাকে পৃথার কপালেই পড়তে হলো। পৃথা হতাশার নিঃশ্বাস ফেলল। এমনি তো এই লোকের পাল্লায় পড়ে জীবনের শান্তি নেই কোনো। এখন আবার এই লোকের উপাধি দেওয়া টিয়া পাখির ছানা যতক্ষণ তার পেটে পেটে থাকবে ততক্ষণ অত্যাচারের শেষ থাকবে না। আঁধার ঘনিয়েছে চারদিকে। বিয়ে বাড়ির হইচই কলরব এই মুহূর্তেই ফিকে হয়ে পড়েছে অনেকটা। তবে জ্যোৎস্নার রাত আজ। আঁধারে ঢাকা আকাশটা গোল থালার ন্যায় রূপালি এক চাঁদ স্থান করে নিয়েছে। চারদিক সেজে উঠেছে চাঁদের মধু মধু মিষ্টি আলোয়। তবুও ইরার কেমন যেন ভয় ভয় করছে। পুষ্প সজ্জিত এক সুন্দর কক্ষে বসে রয়েছে মেয়েটা। বাসর রাত আজ তার। অজানা ভয়, সংকোচ, সংশয় পুরো দিনই আজ ঘিরে রেখেছিল তাকে। তবে ভাবি বান্ধবীদের হাসি ঠাট্টায় তখন এতটা ভয় টের পায়নি। কিন্তু এখন তো সে একা। কিছুটা সংকোচ নিয়ে চোখ ঘুরিয়ে রুমের চারিদিকে তাকালো ইরা। আরুষের সাথে বিয়েটা অনেক আগে হলো, এই কক্ষে তার এই প্রথম প্রবেশ। কক্ষে খুব বেশি আসবাবপত্র পরিপূর্ণ নয়। শুধুমাত্র একটা খাট, একটা আলমারি, একটা টেবিল, চেয়ার আর সোফা রাখা। খুব বেশি ফুল দিয়েও কক্ষটা সাজানো হয়নি, খুব সাদামাটা সাজ। তবে বিছানাটা পরিপূর্ণ করে রাখা হয়েছে লাল গোলাপের পাপড়ির দ্বারা। মধ্যে বারবার আবার গোলাপের পাপড়ি দিয়ে দুটো অক্ষর বসানো হয়েছে, A+E। ইরার পুরো কক্ষে নজর বুলানোর মধ্যে হঠাৎ কর্ণে পৌঁছালো চেঁচামেচির আওয়াজ। সম্ভবত বাহিরে আরুষের কাজিন মহল বাসরের টাকার আদায়ের জন্য ধরেছে আরুষকে। ইরার মন প্রাণ কেমন অন্যরকম অনুভূতিতে ছেয়ে গেল। শীতলতা ছেয়ে গেল সর্বাঙ্গ। এমনি এক হাত ঘোমটা টানা ছিল তার মস্তিষ্কে। সে ঘোমটাটা আরও একটু টেনে তার পরিধি বাড়িয়ে নিল। আর বেচারা আরুষ ভেবেছিল তুর্যদের বাড়ি থেকে বউ নিয়ে এসেছে মানে বউ পেয়ে গেছে, এরপর আর কোনো বাধা বিপত্তি ছাড়াই বউকে আপন করে নিতে পারবে। কিন্তু তার হলো কই? এই বাড়িতে এসে বিয়ের নিয়মকানুন পালন করতে করতেই তো অর্ধরাত। তারপর আবার এই কাজী মহলের উৎপাত। টাকা ছাড়া কিছুতেই বাসর ঘরে ঢুকতে দেবে না। একদম তালা ঝুলিয়ে দিয়েছে ঘরের দরজায়। বিস্ময় চোয়াল ঝুলে পড়ল আরুষের। কপাল কুঁচকে বলল, আমার বাসর আমার বউ, তোদের টাকা দেবো কেন? কাজিন মহলের একজন একজন সাথে সাথে জবাব দিল, তোমার বাসর তোমার বউ, কিন্তু তালা তো আমাদের। টাকা দিবে না, তালার চাবিও পাবে না। আজ বাসর রাতের মতো একটা সুন্দর রাতেরও সারা রাত কাটাও বউহীন। আরও শতবাক হতে গিয়েও হলো না। অসহায় দৃষ্টিতে তাকালো সকলের পানে। তুর্যের থেকেও তো এরা ভয়ানক অধিক। তুর্য তো তবুও তাকে বউহীনা করেছিল, আর এরা তো বউয়ের সাথে সাথে অর্থ সম্পদের উপরেও ঝড় বইয়ে দিতে চাইছে। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ। তবুও হাল ছাড়ল না বেচারা। আরও কিছুক্ষণ কাজিন সম্প্রদায়ের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে শেষ পর্যন্ত নিজের পরাজয় মেনে নিল। একদিকে এরা টাকা ছাড়া চাবি কিছুতেই দিবে না, অন্যদিকে রাত তো তাদের জন্য বসে থাকবে না। সে হু হু করে বেরিয়ে চলেছে। এরপরে দেখা যাবে বাসর রাত শেষ, অথচ বউয়ের কাছাকাছি আর পৌঁছানো হলো না। হতাশার নিঃশ্বাস ফেলল আরুষ। অসহায় মুখভঙ্গিতে পকেট থেকে টাকা বের করে দিল কাজিন সম্প্রদায়ের হাতে। সাথে সাথে হৈ হৈ করে উঠল সবাই। আরুষের চোখ জোড়া চকচক করে উঠল চাবি পেয়ে। টাকার শোক ভুলে গেল মুহূর্তেই। টাকা যাই যাক, বউ তো পেয়েছে। আর দেরি করলো না বেচারা। এমনিই অনেক দেরি হয়ে গেছে। দ্রুত চাবি দ্বারা তালা খুলে ঢুকে পড়ল কক্ষের ভিতরে। খট করে দরজা খোলার আওয়াজে কর্ণে পৌঁছাতে কেঁপে উঠল ইরার বক্ষস্থল। নড়েচড়ে উঠল মেয়েটা। কেমন টিপ ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে বুকের ভিতরে। লজ্জা লজ্জা লাগছে ভীষণ। যতই মানুষটার পূর্ব পরিচিত হোক কিংবা বিয়েটা আগে হোক, আজকে অনুভূতিটা তো একদম ভিন্ন। আজ তাদের দুজনের একান্তের প্রথম রাত। নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার প্রথম অনুভূতি আজ।
ইরা হাঁসফাঁস করে উঠল, নিজেকে গুটিয়ে নিল একটু। আরুষ কক্ষে প্রবেশ করে একবার তাকালো বিছানার বসা তার স্ত্রীর পানে, অতঃপর দরজাটা ভালোভাবে এঁটে দিয়ে আস্তে ধীরে এগিয়ে গিয়ে বসলো তার পাশে। মেয়েটা বিশাল এক ঘোমটার আড়াল করে রেখেছে নিজেকে। আরুষ পূর্ণ দৃষ্টিতে তাকালো ইরার পানে, হাত বাড়িয়ে আলতোভাবে ধরল মেয়েটার ঘোমটাটা। সাথে সাথে কেঁপে উঠল ইরা। আরুষ থামল না তবুও, ধীরে ধীরে স্ত্রীর মস্তকে চড়ানো ঘোমটাটা টেনে তুলল উপরে। মেয়েটা চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে, তিরতিরিয়ে কাঁপছে তার কোমল উষ্টজোড়া। হাসলো আরুষ পরম আবেগ নিয়ে, মেয়েটার চোখে মুখে ফু দিয়ে বলল, ভয় পাচ্ছ? এরা পিটপিট করে চোখ দুটো খুলল, এলোমেলো দৃষ্টি ফেলে আলতোভাবে ডানে বামে মাথা ঝাঁকালো, বুঝালো ভয় পাচ্ছি না। আরুষ আর বেশি ঘাটালো না মেয়েটিকে। পকেট থেকে একটা আংটি বের করে নিজ দায়িত্বে ইরার বাম হাত টেনে নিল নিজের ভাঁজে। ইরা ইতস্ত করল, নিজের হাতটা সরিয়ে নিতে চাইল। আরুষ ছাড়ল না স্ত্রীর হাত, বরং সযত্নে হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল আংটিটা। উষ্টে হাসি ফুটিয়ে বলল, তোমার স্বামীর তরফ থেকে তোমার জন্য এই প্রথম উপহার। ইরা লাজে মাথা নিচু করে ফেলল। আরুষ এক হাতে লাজে রাঙা স্ত্রীকে বুকে টেনে নিল, মেয়েটার চুলের ভাঁজে চুমু খেয়ে বলল, ভালোবাসি। ইরা মুখ লুকালো আরুষের বক্ষে, লাজুক সুরে বলল, আমিও ভালোবাসি। সময় বয়ে চলেছে নিজের গতিতে, সে অপেক্ষা করে থাকে না কারোর জন্য। চোখের পলকে যেন কেটে গেল বেশ কয়েকটা বছর। সময় বদলেছে, তার সাথে বদলে গিয়েছে চারপাশের পরিবেশ, মানুষ এবং সম্পর্কের। শহরের বুকটা আগের তুলনায় আধুনিক হয়ে উঠেছে আরও। ইরা সন্তান সম্ভবা, প্রেগনেন্সির 5 মাস চলছে মেয়েটার। পিয়াসের সাথে হৃদিরও বিয়ে হয়ে গিয়েছে বেশ কিছু সময়ের পূর্বে, আর বাকি রইল পৃথা আর তুর্যর। তাদের ঘর আলো করে ইতিমধ্যে চলে এসেছে এক পুত্র সন্তান। নাম রেখেছে তূর্ণ। দেখতে শুনতে কিছুটা মায়ের মতো হলেও চরিত্র তার হুবহু বাবার মতো। এ যেন তুর্যরই আরেক সত্তা। রাত নেমেছে ধরণীতে। শহরের বুকটা ইতিমধ্যে আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য সারাদিন পর বাড়িতে ফিরল মাত্রই। বাবার আগমনী বার্তা ছোট্ট তূর্ণের কর্ণে পৌঁছাতে সে কাঁদতে কাঁদতে ছুটল সেদিকে। রাতের এই সময়ে ছেলেকে এভাবে কাঁদতে দেখে অবাক হলো কিছুটা। ভ্রু বাঁকিয়ে ছেলেকে প্রশ্ন করল, কাঁদছো কেন বাবা, কি হয়েছে? 4 বছরের তূর্ণ কান্না বিজড়িত কণ্ঠে জবাব দিল, আমাকে মেলেছে। তুর্যের মুখশ্রী জুড়ে গম্ভীরতার ফুটিয়ে তুলল সাথে সাথে। কণ্ঠে কিছুটা ক্রোধ এঁটে বলল, কি মেরেছে আমার বাবাকে? কার এত বড় সাহস আমার বাবাকে মারে? একবার শুধু নাম বলো, আমিও তাকে মেরে দিই এক্ষুনি। তূর্ণ কান্না থামালো একটু, নাক টেনে টেনে বলল, মাম্মাম মেলেছে। পৃথার নাম শুনে চুপসে গেল তুর্য। অবশ্য এই বাড়িতে তার বউ ব্যতীত তার ছেলের গায়ে হাত তোলার সাহস আর কেউ রাখে না, এটা তার আগেই বোঝা উচিত ছিল। কিন্তু সেটা নয়। কথা হলো এই মুহূর্তে ছেলের পক্ষ নিয়ে পৃথার নিকট আমূলক ধ্বনি তুলতে গেলেও ছেলেসহ নির্ঘাত কক্ষ ছাড়া হতে হবে তাকে। আর তারপর ছেলে কেটে কেটে মাঝরাতে হলেও মায়ের কক্ষে স্থান নিয়ে নিবে। কিন্তু তার ওই আমূলক ধ্বনি তোলার অপরাধে তাকে স্থান দেওয়া হবে না কোনোভাবে। পুরো রাত বউহীনা অন্য কক্ষে কাটাতে হবে। তুর্য ঢোক গিলল, আমতামতা করে বলল, নিশ্চয়ই তুমি কোনো দুষ্টুমি করেছ, তাই না? মাম্মাম মেরেছে। শুধু শুধু তো মাম্মাম তোমাকে মারার মানুষ নয়। তূর্ণের কান্না বন্ধ হয়ে গেল সাথে সাথে। বাবার পানে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুমি মাম্মামকে ভয় পাও বাবা? তুর্য হাসলো, ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, না বাবা, আমি তোমার মাম্মামকে ভয় পাই না, তবে ভালোবাসি ভীষণ। তোমার মাম্মামকে যখন শক্ত কণ্ঠে কিছু বলতে যাই, তখন সেই কথা আমার হৃদয়ে আঘাত হানে। সর্বপ্রথম তাই নিজের কষ্টের জন্য হলেও তোমার মাম্মামকে বলতে পারি না কিছুই। বাপছেলের কথাপতনের মধ্যে সেখানে এসে উপস্থিত হলো পৃথা। ভ্রু নাচিয়ে শুধালো, কি কথা হচ্ছে বাপছেলের? তূর্ণ চোখ বড় বড় করে তাকালো মায়ের পানে, নিরীহ মুখশ্রী নিয়ে বলল, আমি কাঁদছিলাম তখন বাপা এসে বলেছিল। পাপা আমাকে বলল, আমাল নাকি এখন একটা বোনের প্রয়োজন। সবার বোন আছে, শুধুমাত্র আমার একটা বোন নেই। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে।
আর তুর্য হতভম্ব নয়নে তাকিয়ে রইল তার মাত্র 4 বছরের ছোট্ট নাদুস নুদুস ছেলের পানে। এইসব কথা সে কখন বলল? এই বোন প্রয়োজন বা কিছু এই ধরনের বাক্যের ধারে কাছেও তো সে যায়নি। আচ্ছা, এই ছেলে তার তো, নাকি হাসপাতালে কোনোভাবে বাচ্চা বদলে টদলে গিয়েছিল? তুর্যের ভাবনা চিন্তার মাঝেই তার হৃদয়ে তীব্র বেগে চিৎকার করে উঠল, প্রতিবাদ সুরে বলল, এই ছেলে তোরই, একদম তোর মতো চরিত্র পেয়েছে। কোনো ডিএনএ টেস্টের প্রয়োজন নেই। সারা জীবন তুই তোর বাপ মাকে জ্বালিয়ে মেরেছিস, এবার তোর ছেলে তোকে জ্বালিয়ে মারবে।